রাজনৈতিক প্রভাবে নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে। জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ভেঙে দেয়া হবে সিন্ডিকেট। রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মন্ত্রিসভার বৈঠকে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ, মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায়। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনা। রোজায় বন্ধ থাকবে স্কুল কলেজ, আজ থেকেই শুরু হচ্ছে ছুটি। সংশোধিত শিক্ষাপঞ্জি দিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়, বরং আইনের শাসনে হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী আহ্বান, রমজান মাসকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত না করার। বিএনপিকে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি, সেই সীমারেখা ভুলে তারেক রহমান বললেন, এই সরকারের প্রতি সবার অধিকার সমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বক্তব্যের শুরুতে জানিয়ে দিলেন, তার সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে সমতলে বসবাসকারী সবার জন্য এ দেশ হবে নিরাপদ ভূমি। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। সরকারের পরিকল্পনা তুলে ধরে বক্তব্যে প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দেন বাজার সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে তার অবস্থানের বিষয়ে। বলেন, রমজানকে মুনাফা ভোগের মাস হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। আমি দেশবাসীকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা জানাই। রামাদান আত্মশুদ্ধির মাস। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। বলেন, মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারের মন্ত্রী সংসদ সদস্যরা রাষ্ট্রীয় কোনো সুবিধা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তার সরকার পরিচালনার মূলনীতি হবে আইনের শাসন। বিএনপি সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোর যানজট নিরসনে রেলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তরুণদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে তথ্য প্রযুক্তি ও কর্মসংস্থানে সহায়তার প্রতিশ্রুতি দেন। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। দল যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার,
রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে ৭১ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধানের পক্ষ থেকে, পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অর্পণ করেন পুষ্পস্তবক। এরপর বিএনপি প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন সরকারের সদস্যরা। রুহের মাগফিরাত কামনায় শামিল হন দোয়া এবং মোনাজাতে। শপথ নেয়ার পরদিনই সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজির নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে পুরো মন্ত্রিসভা। ৭১ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন বীর শহীদদের। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেক দফা স্মৃতির মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সরকার প্রধান। ফেরার পথে ৩ বাহিনীর সদস্যদের সালাম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বাংলাদেশে রীতিমতো বিরল দৃশ্য। রীতি মোতাবেক রোপণ করেন একটি পারিজাত গাছের চারা। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। লিখেন, স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ সবার প্রতি তিনি নিবেদন করছেন গভীর শ্রদ্ধা। সেখান থেকে জিয়া উদ্যানের পথে রওনা হন প্রধানমন্ত্রী, কিন্তু সরকার প্রধানের চলাচলের জন্য বন্ধ ছিল না কোনো সড়ক। যানজট এড়িয়ে জিয়া উদ্যানে পৌঁছান নতুন সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যরা। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শরিক হন দোয়া ও মোনাজাতে। পরে মন্ত্রিসভার সদস্যরা জানান, দুর্নীতিমুক্ত ও সুশাসন দেয়াই হবে তাদের সরকারের প্রধান কাজ। এই রাষ্ট্রটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, এটি হবে আমাদের আগামী দিনের কাজ। শহীদের এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করা, সেটাই এখানকার দায়। সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই এবং সে পথে আমরা এগোচ্ছি। জিয়া উদ্যান থেকে প্রথম ক্যাবিনেট সভায় যোগ দিতে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রোজায় জনভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেহরি এবং ইফতারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা সাজাতে নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচনে ইস্তেহারে দেয়া ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আমলাদের সহযোগিতা চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েই প্রথম দিন বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন তারেক রহমান। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ১ নম্বর ভবনের ৩ তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস করেন। পরে সভাপতিত্ব করেন মন্ত্রিসভার প্রথম বৈঠক। শুরুতেই নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বার্তা দেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা বাস্তবায়নের। তারেক রহমান বলেন, জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, তাই প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দেন তিনি। পরে ক্যাবিনেট সভার পর বিস্তারিত জানান প্রতিমন্ত্রীরা। প্রত্যেকটি মন্ত্রণালয় যাতে জনগণের আশা প্রত্যাশা পূরণ করতে পারে, আগামী রমজান মাস সামনে, সবকিছু মিলিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে, সেটাই ওনার নির্দেশনা ছিল। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। শিগগিরই ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ প্রস্তুত করতে নির্দেশ দেন তারেক রহমান। সেই সাথে রোজায় জনভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ দেন তিনি। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি, সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। যে জরুরি যে সমস্যাগুলিতে আমরা অ্যাড্রেস করতে চাই, সেটা একটা সম্মানজনক জায়গাতে আনতে কমপক্ষে ১৮০ দিন হলে সুবিধা হয়।
সেই অনুযায়ী 180 দিনের একটা পরিকল্পনা আমাদের খসড়া আকারে তৈরি করা আছে। খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারবে। এরপর বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বৈঠক করেন সচিবদের সঙ্গে। তাদের নতুন উদ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত সচিবরা জানান, জনগণকে দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। ম্যান্ডেট দিয়েছে জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে, তো নিশ্চয়ই তারা ইশতেহারকে পছন্দ করেন। তো সেই ইশতেহার যেন জনগণের প্রত্যাশা পূরণ হয়, সেজন্য সকল সচিবরা যেন পেশাদারিত্বের সাথে এবং মেধাকে কাজে লাগে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করে। আমরা আপনাদের সহযোগিতা চাই। সন্ধ্যায় প্রথম দিনের অফিস শেষ করে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে রোজা। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। রাত থেকে মসজিদে মসজিদে এশার নামাজের পরপরই তারাবির নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র রমজান মাসে মহান আল্লাহ নৈকট্য লাভ, পাপ মোচন, ক্ষমা লাভ এবং মৃত আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্য ইবাদত বন্দেগী এবং প্রার্থনায় মগ্ন থাকবেন মুসল্লিরা। আকাশে এক ফালি চাঁদ, আর এই চাঁদের দেখায় বদলে গেল আগামী একটি মাসের জীবনযাত্রা। বছর ঘুরে আবারও এসেছে বছরের সবচেয়ে উত্তম মাস মাহে রমজান। জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী। জানালেন, বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে রোজা। মহাকাশ ও গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ। 16 মার্চ 2026 তারিখ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মাহে রমজানের আগমনীতে মুসল্লিদের হৃদয়ে আত্মশুদ্ধির তৃষ্ণা যেন বেড়ে যায় বহুগুণ। সারাদিন সিয়াম সাধনার পাশাপাশি নানা ইবাদতে মশগুল থাকতে প্রস্তুত তারা। রোজার মাসে আমাদের ইবাদত করার তৌফিক দান করেন এবং যাতে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমাদের রোজাকে কেন্দ্র করে, এবং রোজার আমলগুলো যাতে ঠিকমতো করতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই। এখন কোরআন তেলাওয়াত করছিলাম, আমি নিয়ত করছি আজকে চেষ্টা করব কোরআন খতম দেওয়ার, না হলে আগামীকাল ইনশাল্লাহ আমার কোরআন খতম হয়ে যাবে। গুনাহ মাপের একটা মাস, সেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব, আমারও নেয়াইতে আছে। রোজা রেখে কাজের ফাঁকে পবিত্র কোরআন তেলাওয়াতে সময় কাটাতে চান অনেকে। কেউ বা পরিকল্পনা করেছেন এই রমজানেই কোরআন তেলাওয়াত শেখার, কেউ বা করবেন কোরআন খতম। পবিত্র রমজান মাসের সকল ফজিলত ও সওয়াবের সর্বোচ্চটা আদায় করতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। মাহে রমজানে সবাই একটু ইবাদত বন্দি করা, নিজের আমলের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই মাহে রমজানের কতটুকু আমরা দিতে জানি এটা একমাত্র উনিই জানে, আল্লাহ। যদি আমরা এটার মর্যাদা দিতে না পারি তাহলে আমাদের ভাই আমরাই কুড়াল মারবো। যে রমজান পেয়ে নাকি নিজের গুনাহ না মাফ করাতে পারলো, সে আল্লাহ তাআলার লানাতে অধিষ্ঠ হবে। এশার নামাজের পরপরই শুরু হয় তারাবির নামাজ। বাইতুল মোকাররমে খতম তারাবিতে অংশ নেন শত শত মুসল্লি। প্রথম রোজার জন্য প্রথম তারাবি, শুরুটাই বিশেষ করে রাখার প্রচেষ্টা সবার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এদিকে প্রথম রোজা থেকেই দেশের সকল বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আগামী 26শে মার্চ পর্যন্ত থাকবে এই ছুটি। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2026 সালের শিক্ষাবর্ষে সংশোধিত ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে, আর সেখানে এই ছুটির বিষয়টি উল্লেখ করেছে। পরে মন্ত্রণালয় দুটি এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর, স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে আগামী 26 মার্চ পর্যন্ত থাকবে ছুটি। পূর্ব ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী 17 রোজা পর্যন্ত ক্লাস হওয়ার পর এই ছুটি হওয়ার কথা ছিল। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর দিন শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রমজানের প্রথম দিন থেকে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করল।
প্রতিবেশী সহ যে কোনো দেশের সাথে আলোচনায় জাতীয় স্বার্থ যথাযথভাবে বুঝে নেয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সমালোচনার জবাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকারীদের ভোট আবারও গণনার পরামর্শ দেন তিনি। বিএনপি আগে তার পদত্যাগ চাইলেও সময়ের সাথে অনেক কিছুই বদলায় বলেও মন্তব্য করেন তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত এই মন্ত্রী। লন্ডনে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সদ্য সাবেক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে ছিলেন সে সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। একসময় অবশ্য আনুষ্ঠানিকভাবে সরকার থেকে তার পদত্যাগও চেয়েছিল বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই খলিলুর রহমানই। এটি নিয়ে যে নানা আলোচনা আছে তা জানেনও তিনি। আচ্ছা, আমি তো জোর করে যাইনি, তাই না? তো এক একজন সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তনও হয়, তাই না? অন্তর্বর্তী সরকার থেকে সরাসরি নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় বিরোধীদের সমালোচনাও সইতে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীকে। এমনকি এই ইস্যুতে ভোটের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে কোনো দল। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? এটা বলছে তো গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নাই। প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর সাথে স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা এবং মন্ত্রিসভার বৈঠকে অংশ নিলেও নিজ মন্ত্রণালয়ে যাননি নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই করে বুঝে নিব। এই ব্যাপারে দিস ইজ আওয়ার রেড লাইন। এ সময় তার সাথে ছিলেন দেশের প্রথম নারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অবশ্যই এটা চ্যালেঞ্জিং, একইভাবে ইন্টারেস্টিং। আমাদের ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের ফরেন পলিসি। তারা জানান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর কোন দেশে হচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। এখন এই প্রশ্নটা করবেন না? মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল, সমাবেশ এবং স্মারকলিপি দেওয়া যাবে, কিন্তু মব করে কোনো দাবি আদায় করা যাবে না বলে সতর্ক করেছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করে তিনি বলেন, সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায়, তাই মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করা হবে। প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদ এবং সচিবদের সাথে বৈঠকে অংশগ্রহণ সহ সারাদিন ব্যস্ত সময় পার করেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তাই বিকেলে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যান। এই সময় তাকে গার্ড ও বরাত দিয়ে সম্মান জানানো হয়। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, আহ্বান জানান জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা দেন দুর্নীতি মুক্ত মন্ত্রণালয়ের। সালাউদ্দিন আহমদ বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানানো হবে, পুনরুদ্ধার করা হবে ভাবমূর্তি। পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে, যে ভাবমূর্তিটা আগে বিনষ্ট হয়েছে সেটাকে রিগেইন করতে হবে এবং টোটালি করাপশন ফ্রি মিনিস্ট্রি বানাতে চাই। সবার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে এবং কোনো রকমের অবৈধ তদবির হবে না। বাহিনীর মধ্যে যদি অপরাধে জড়িত থাকে তদন্ত হয়, সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে। তবে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নেয়, বিরোধী দল ছাড় দেবে না, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মিরপুরের 60 ফিট এলাকার মণিপুরি স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তিনি। বলেন, প্রতিদিন ফজরের পর অন্তত 1 ঘন্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তার প্রত্যাশা, সরকার এই কাজে ফান্ডিং ঠিক রাখবে। ঢাকায় থাকলে প্রতিদিন ময়লা পরিষ্কার করবেন তিনি, রাজধানীর বাইরে থাকলেও একই কাজ করবেন বলে জানান আমির। এই জুলাইর কারণেই তো নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব।
ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা দেয়া হচ্ছে। ভ্রমণ ভিসা সহ অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হবে, আর সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান তিনি। অনিরুদ্ধ বলেন, বাংলাদেশ এবং ভারতের চিন্তা চেতনা এক। দুই দেশ তাদের সংস্কৃতি অতীতকাল থেকেই ধারণ করে আসছে। বাংলাদেশের সাথে ভারত একসাথে কাজ করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দেশের মধ্যে সবচেয়ে বড় বড় সম্পর্কগুলোর জায়গায় আমরা এক জায়গায় আছি। এটা ঐতিহাসিকভাবে দেখুন, ভৌগোলিকভাবে দেখুন, সাংস্কৃতিকভাবে দেখুন, এবং সবচেয়ে বড় কথা আজকের দিনে যে বলে পিপল টু পিপল কন্ট্যাক্ট। হ্যাঁ, এই যে আমি এখানে এসে আমার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখানে হচ্ছে ভিসা দেওয়া। তো ভিসার মাধ্যমে আমি বুঝতে পারি যে এই দেশের লোকের সাথে ও দেশের লোকের সম্পর্কটা কতটা গভীর। নারায়ণগঞ্জ শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সাইমন নামে যুবলীগের এক কর্মী ধরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার দুপুরে 2 নম্বর রেলগেট এলাকায় মহানগর আওয়ামী লীগের ব্যানার টানিয়ে কয়েকজন যুবক জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এই ঘটনার 19 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বিএনপি সমর্থিত কয়েকজন কর্মী এসে সাইমনকে ধরে মারধর করে পুলিশে দেয়। পরে আরও একটি ভিডিওতে সাইমনকে মারধরের দৃশ্য দেখা যায়। তবে পুলিশ জানায়, সাইমন একটি মামলার রেজার্ভভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।